ওখান থেকে এখানে এলেন কিভাবে? দালাল মাধ্যমে। কত করে নিয়েছিল সেই সময়? 2000 টাকা। যখন আপনারা দালাল ধরে এলেন এতটা টাকা দিয়ে, আপনারা সেই সময় পাসপোর্টের ব্যবস্থা করেননি কেন? তখন আমাদের অত পাসপোর্টের রেট ছিল না, ধ্যান ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। না, আমরা দালাল ধরে এসেছিলাম। দালাল ধরেছিলেন, কত কীরকম নিয়েছিল সেই সময়? তখন দাম কম ছিল, ওই নিয়েছিল 5,000 টাকা করে নিয়েছিল। ইতিহাস সাক্ষী, পার্সি থেকে শুরু করে তিব্বতী একাধিক বিদেশি সম্প্রদায়ভুক্ত মানুষকে আশ্রয় দিয়েছিল এই ভারতবর্ষ। প্রশ্ন উঠেছিল কিছুদিন আগেও দলাই লামাকে নিয়ে। তিনিও কিন্তু বৈধভাবে এই ভারতে আশ্রয় নিয়েছিলেন এক সময়। সেই ভারত থেকে এখন অনুপ্রবেশকারী সন্দেহে বার করে দেওয়া হচ্ছে বহু মানুষকে, এবং এই অনুপ্রবেশকারী সন্দেহ নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে, অর্থাৎ বৈধ এবং অবৈধ। যারা শরণার্থী তারাও কতটা বৈধ, এবং যারা শরণার্থী রয়েছেন তারা কতটা অবৈধ, তাই নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছেন। কারণ 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন এবং তার সঙ্গে সঙ্গে সম্প্রতি প্রকাশিত সেপ্টেম্বরের নোটিফিকেশন অনুযায়ী শরণার্থীরা কিন্তু ভারতবর্ষে আশ্রয় পাবেন। কিন্তু প্রশ্ন উঠছে অনুপ্রবেশকারী বা অভিবাসী নিয়ে। এই অনুপ্রবেশকারী শব্দটি কিন্তু আইনে সম্পূর্ণভাবে উল্লেখ করা নেই। আছে অভিবাসীদের উল্লেখ, আছে শরণার্থীদের উল্লেখ। এখানেই থাকতেন কত বছর? 1.5 বছর। কমই, 1.5 বছর। বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা। ওখান থেকে এখানে এলেন কিভাবে? দালাল মাধ্যমে। কত করে নিয়েছিল সেই সময়? 2000 টাকা। সেই সময় পাসপোর্টে আপনারা আবেদন করেননি কেন? পাসপোর্ট আমাদের দেয়নি বাবা। কেন? ও হাত পা কাটা ছিল, ডাক্তার প্রেসক্রিপশন লাগবে, হ্যান বিভিন্ন দাম লাগে, পাটা কাটা ছিল তো। আচ্ছা আচ্ছা, সেই সময় চেষ্টা করেছিলেন? চেষ্টা করি, কিন্তু পাসপোর্টের ব্যবস্থা হয়। মেলা টাকার দরকার বাবা, 10,000 20,000 টাকার দরকার পাসপোর্ট করতে পারিনি, আসতে পারিনি। দালাল মাধ্যমে 2000 টাকা দিয়ে নিয়ে আসছে, কাজ করে খাচ্ছে বাবা, বের করে দিচ্ছে, চলে যাচ্ছে। বেডটা করে দিল কে? মানে কারা? কেউ বলেছে আপনাদেরকে এসে যে চলে যান বা এরকম? মোবাইলই দেখছি বাবা, জান তো সবাই বাঁচাতে চায়, মোবাইলই দেখছি চলে যাচ্ছি বাবা। কেন এখানে থাকলে বিপদ হবে মনে হয়? সব হলেও হতে পারে, বলা যাবে, রিক্সের ব্যাপার, রিক্সের ব্যাপার বলা যাবে না। এখন জানতে আছে রাত্রিরা তো মরেও যেতে পারে। সেটা কি নতুন সরকারের জন্য সেই ভয়টা? না না, এমনি আমরা মোবাইলে দেখছি, তাই খারাপ লেগে চলে যাচ্ছে। নতুন সরকার তো ঘোষণা করেছে যে চলে যাওয়ার জন্য। কতজন যাচ্ছেন আপনারা তবু? আমরা তো এক জায়গায় ছিলাম 10 জন। 10 জন যাচ্ছেন একসঙ্গে, পরিবার সকলেই? সবাই পরিবার। এখানে কি করতেন? ওই বোতল টুকাতাম। আচ্ছা, বাংলাদেশ থেকে এসেছিলেন কি কাজের সূত্রেই? কাজের সূত্রে। কেন ওখানে কি মানে ইনকাম কম রে বাবা। এখন কি করবেন? এখন জন্ম যে ঘাটি খেতে হবে, তাছাড়া কী করো, মাঠের কাজ করতে হবে, পেট্রোল চালাইতে হবে, বাঁচতে গেলে করতে হবে না। নতুন সরকারের জন্য কিছু বলবেন যে না না তাদের এই সিদ্ধান্ত? না না, কিছু বলবো না, অফিসে আমি জানি না, কিছু না বলবো না। মোবাইলে দেখছি তাই চলে যাচ্ছে বাবা, সব একজনের দুর্নাম করে লাভ নেই নাকি? এখানে কোনো দাদারা যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে? না না না। তাহলে প্রক্রিয়াটা কি ওই পারে যাওয়ার? আমার বিভূতির কাছে সাড়ে সাত ইয়ে করে দিলাম, বিভূতির কাছে ধরা দিলাম 7:30। আচ্ছা, এইখানে এসে হুম, এটা পার করে দেওয়ার ব্যবস্থা করবে। সেটা কি আজ রাতের মধ্যেই? আজ জাতির জায়গায় কবে দেয় বলা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। দমদম থেকে আসছেন? হ্যাঁ, দমদম থেকে আসছি। আচ্ছা, কত বছর ছিলেন দমদমে? ও 4-5 বছর। বেশি দিন না? না, 4-5 বছর। এখানে এসেছিলেন কিভাবে? মানে আপনার আসল বাড়ি কোথায়? আসল বাড়ি বাংলাদেশ, বাংলাদেশের কোথায়? সাতক্ষীরা জেলা। এখানে বলা- এলেন কি করে? এখানে দালালের মাধ্যমে এসেছিলাম। আচ্ছা, কত টাকা নিয়েছিল সেই সময়? ও 5,000 করে, আচ্ছা, মানে আজকে এক একজনের 5,000 করে। আচ্ছা, আপনারা কতজন এসেছিলেন সেই সময়? আমরা 3 মাফিয়া ছিলাম। 3 জন? মানে 3 জন। পরিবারের? হ্যাঁ, আমার ছেলে আর আমরা 2 জন। আচ্ছা, মানে ধরুন আজ 2026, মানে 3-4 বছর আগে, মানে হ্যাঁ। 23 সাল। হুম। আচ্ছা আচ্ছা, না, ওই 22 সালে আইছিলাম। 22 এসেছিলেন। আচ্ছা,
তখন 5,000 টাকা করে সবার থেকে নিয়েছে, আর এখন যখন ফেরত যাবেন বলছেন তখন কিভাবে ফেরত যাওয়ার কথা বলছেন? এখন বলছেন সরকার এখন থাকতে দিচ্ছে না, যে তোমরা সিলিন্ডার হয়ে যাও, কিংবা হ্যাঁ পার করে দিচ্ছে তো সরকার, তো সেগুলোই যাবো। এখন থাকতে দিচ্ছে না, কি করবো, চলে তো যেতেই হবে দেশে, দেশের মধ্যে। থাকতে না দেয় পেটের দায়ে এসেছিলাম, এখন থাকতে পারছি না, এখন তো চলে যেতেই হবে। মায়া বাড়িয়ে তো কোনো লাভ নেই, দেশের মানুষ দেশেই চলে যায় ভালোভাবে। এই আপনারা এখানেই কাজ কি করতেন? কি আমি বাসা বাড়িতেই কাজ করতাম। আচ্ছা। আর আপনি? আমি এই বালি পাথরের কাজ করতাম। নিজের বাড়ি ছিল না ভাড়াতে? না না, না, ভাড়াতেই থাকতাম, মানে বালি পাথর টানতাম, পা ভ্যানে একটা হাত ব্যান ছিল ওইটাই। আপনাদের কেউ বলেছে চলে যেতে নাকি? হ্যাঁ, সরকার তো বলছে না, সরকারে নিজেই তো ঘোষণা দিচ্ছে চলে যাও। মুসলিমদের ওই পাড়ার মুসলিমদের রাখবো না, তাহলে কেন জোর করে থাকবো বলো, তখন যদি কোনো সমস্যা হয়। এবার সবার তো জানের মায়া আছে বলো, আমার তো দেশ আছে, আমি সেইখানেই চলে যাই। এসেছিলাম কাজের জন্য, দেশে অভাব অভিযোগ ছিল বলি, এখন থাকতে পারছি না বিধায় দেশে ফেরত যাচ্ছি। ঝামেলা করবো কেন বলো? আপনাদের আধার ভোটার কার্ড এখানে? না না, আমরা এখানে থাকবো না, জানি যে অন্য দেশ থেকে এসেছি, ওসব করি লাভ কি? আর এইখানে আমার নাগরিক হওয়ারও দরকার না, বের করে দিচ্ছে, চলে যাচ্ছি। আমার দেশের নাগরিক আমি, এখানে এসেছিলাম কাজের জন্য, এখন থাকতে পারছি না, এখন তো চলে যেতেই এখানে হবে। ছেলে মেয়ে আছে? এই তো একটা ছেলে আছে। পড়াশোনা কি এখানে? হ্যাঁ, এখানেই পড়ছিল। তাহলে এবারে কি হবে পড়াশোনা? আর কি হবে, ওইখানেই যেই দেখতে হবে। আচ্ছা, কোন ক্লাসে পড়ে? ও 9 উঠছিল, 9 পড়তে মানে ও ছেড়ে দিল, আর পড়াশোনা করেনি। এবার মাধ্যমিক দিত, এইসব চলছে বলি বললো মা পড়ি, আর কি হবে, হয়তো আমাদের দেশে চলেই যেতে হবে, ওই তাই বাদ দিল, আর পড়ে না। আপনারা এখানে কখন এসেছেন? আমরা এই তো 4-5 বছর এসেছি। না, এই এখানে এই এসছি মনে করো 1-2 ঘন্টা হবে। আচ্ছা, তো এখানে প্রক্রিয়াটা কি? ওনাদের সঙ্গে কথা বলেছেন? এসে বলছে কি এখানে বসো, বলেছে এখানে বসে? হ্যাঁ এখানে এখানটায় বসো। আচ্ছা, এখানে বসে আছে। তারপর ওনারাই ডাকবেন? হ্যাঁ, ওনারাই ডাকবে। ডেকে ওনারা কিভাবে চেকিং করছেন আর কি? ওই বাংলাদেশের ডকুমেন্ট চাচ্ছি, আমাদের বাংলাদেশের কাগজপাতি দেখাতে হবে, তাই করে এবার দেশে দিয়ে দেবে। এবার ওনারা কিভাবে দেবে না দেবে জানি না। আচ্ছা, আপনাদের কাছে বাংলাদেশের কাগজপত্র আছে? সব যা যা আছে, হ্যাঁ, আমাদের ডকুমেন্টস আমাদের আছে। অভিবাসী কারা? যারা যে এলাকায় তারা রয়েছেন সেখান থেকে কোনো কারণে নিজস্ব লাভের উদ্দেশ্যে হোক বা কোনো রকম অত্যাচারের কারণে হোক অন্য রাজ্যে বা অন্য জেলায় বা অন্য দেশে স্থানান্তরিত হয়েছেন। ঠিক একইভাবে শরণার্থী কারা? শরণার্থী তারা যারা নিজের দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছেন ধর্মীয় অত্যাচারের কারণে, অর্থাৎ অন্য দেশে আশ্রয় চেয়েছেন। ঠিক এই অভিবাসীরই দুটি ভাগ, বৈধ এবং অবৈধ। আর এই অবৈধ অভিবাসীকেই কিন্তু রাজ্য সরকার বর্তমানে নাম দিয়েছেন অনুপ্রবেশকারী, এবং সেই অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশের এখানেই জন্ম, এই দেশেই জন্ম, এই ভারতেই জন্ম, এই পশ্চিমবঙ্গেই জন্ম। আবার কেউ কেউ আছেন যারা 2 বছর আগে 1 বছর আগে চলে এসেছেন বর্ডার পেরিয়ে। কেউ দালালদের দিয়েছেন 5,000 টাকা, কেউ আবার দিয়েছেন 10 থেকে 12,000 টাকা, কিন্তু সুবিধার জন্য পাসপোর্টের ব্যবস্থা করেননি কেউই। অর্থাৎ সেই সময় পাসপোর্ট যদি তাদের থাকতো, তারা আজ বৈধভাবে দেশের ওপারে যেতে পারতেন, সেই ব্যবস্থা কেউ করেননি। আবার কেউ এমনও রয়েছেন যাদের কিন্তু এই রাজ্যে এই দেশে আধার কার্ডের ব্যবস্থা রয়েছেন, কেউ কেউ আবার ভোটও দিয়েছেন, কিন্তু তাদের কিন্তু আজ এই দেশে জায়গা নেই। আমরা বারাইপুর মল্লিকপুর থেকে যাচ্ছি। বারুইপুর মল্লিকপুর থেকে আছেন? বারুইপুরে কোথায় থাকতেন? হ্যাঁ, বারুইপুর মল্লিকপুরেই থাকতাম। মল্লিকপুরে থাকতেন। কত বছর থাকতেন? এই তো 3 বছর হয়েছে। 3 বছর। 3 বছর আগে এখানে এসেছিলেন? একবার এসেছিলাম, আবার দেশে গেছিলাম, আবার এসেছিলাম। আচ্ছা, এখানেই কাজ করতেন? কি করতেন এখানে? আমি বাসা বাড়ি কাজ করতাম। আচ্ছা, আর এখানে সবাই সমস্ত পরিবার এখানেই থাকেন? না সমস্ত পরিবার এখানেই থাকেন? না না, হয়তো আমরা 3 মাপি, শুধু ওই আমার স্বামী আর এই ছেলেটা আর ফ্যামিলি সব দেশে। একটু মধ্যে একটু পাগল মতন বলে এই জন্য। যখন এসেছিলেন তখন এইভাবেই এসেছিলেন? হ্যাঁ। এখান থেকে এই হাকিমপুর দিয়ে?
না আমরা দালাল ধরে এসেছিলাম তো। দালাল ধরেছিলেন। কত কীরকম নিয়েছিল সেই সময়? তো এখন দাম কম ছিল, ওই নিয়েছিল 5,000 টাকা করে নিয়েছিল। দালালরা আনতো কোথা থেকে? ও অত মনে নেই, যে এসছি যেমনি নিয়ে এসছি সে নিয়ে এসছি। আচ্ছা, মানে এই বর্ডার দিয়ে আপনারা আসেননি সেই সময়? কোথা দিয়ে নিয়ে এসছে এখন কী করে বলবো, বলে আমার মনে নেই। আচ্ছা, আর এখন যখন ফেরত যাচ্ছেন তখন দালালদের সঙ্গে যোগাযোগ করা বা সেরকম? না। এখন ফেরত যাচ্ছেন কেন? যাচ্ছি কী করবো, আর না থাকতে পেরে এখন বেরোতে হচ্ছে। দেশের মানুষ দেশেই ফিরে যাচ্ছে। কোথাও বলেছে আপনাদের বাড়িতে এসে যে চলে যেতে, বা না না এরকম কিছু বলেনি। কিছু ভয় রয়েছে আপনাদের যে এই কারণেই চলে ভয় যেতে? মানে কি, যে এসছি যখন তখন দেশের মানুষ দেশে ফিরে চলে যায়, আর থেকে কী হবে, থাকুন। এখানে থাকলে বিপদ বাড়তে পারে। হ্যাঁ। আচ্ছা, যখন আপনারা দালাল ধরে এলেন এতটা টাকা দিয়ে, আপনারা সেই সময় পাসপোর্টের ব্যবস্থা করেননি কেন? তখন আমাদের অত পাসপোর্টের রেট ছিল না, ধ্যান ছিল না। সত্যি করে 3 মাপে এসেছিলাম, তখন অতটা ছিল না। এখন যেরকম পাসপোর্ট হয়েছে যে ওপারে যাবো, যে পাসপোর্ট করে আসবে, তখন অতটা ছিল না। দুপুর হসপিটাল থেকে আসছি। কুন্দপুর হসপিটালে ওখানেই থাকেন? না না, আমার বর অসুস্থ ছিল, আমি আসছি তো 7-9 দিন হলো। আমার বর চলে গেছে পাসপোর্টে, আমি এখান থেকে এসেছি, কারণ আমার পাসপোর্টে ভিসা লাগে না, এই জন্য আসতে পারি না। ই করে আসছি আর কি, ব্ল্যাক এসছি, আবার ওখানেই তো যাওয়া সম্ভব না, এই জন্য এখান দিয়ে দেখছি যে সুযোগ সুবিধা ভালো, এই জন্য এখানে এসেছি। ওনারা কাগজপত্র ডকুমেন্ট জমা নিয়ে বের করে দেবে। আচ্ছা, মানে এরকম ভাবে কি যাতায়াত পাসপোর্ট ছাড়া এখান থেকে করা এমনি সময়ও যায়? না না, এমনি সময় যায় কিনা আমি জানি না, কিন্তু এখন শুনেছি যেভাবে যাওয়া যাবে সুন্দরভাবে, এই জন্য এখানে এসেছি। আপনারা সাধারণত যখন আসেন তখন পাসপোর্ট মারফতই আসেন? পাসপোর্টই আসে বেশিরভাগ, কিন্তু আমার বড় বেশি অসুস্থ ছিল, এই জন্য ওইভাবে আসতে হয়েছে। ওর পাসপোর্ট হয়েছিল, ভিসা আমারটা হয়নি। যখন এলেন মুকুন্দপুর তখনও আপনি এভাবেই এসেছেন? হ্যাঁ, এভাবে এসছি। একদিনের মধ্যেই এই যাতায়াতটা সম্ভব এখান থেকে? একদিনের মধ্যে সম্ভব না, মানে আজকে রওনা দিয়েছি, কালকে এসেছি। আচ্ছা, মানে এখানে যে আপনি এখন আছেন, ওনারা কখন ওই পারে পাঠাবেন আর কি? আমরা এসেছি বেশিক্ষণ হয় না, 15-20 মিনিট হয় এসেছি। আচ্ছা, হ্যাঁ, আজকে দিনের শেষে মোটামুটি ওনারা সমস্ত ব্যবস্থা হ্যাঁ, করে ওনারা তো বললো আপনারা বসেন, আপনাদের ডকুমেন্টস কাগজপত্র আছে, ওটা আমরা ঠিক দেখবো, দেখে আপনাদের ছেড়ে দেব। আচ্ছা, সেটা পায়ে হাঁটা দূরত্ব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই ক্ষেত্রে যখন আপনি আসেন বা এই পাসপোর্টের ক্ষেত্রে, এখানে এমনি পাসপোর্ট দেখার কোনো ব্যবস্থা নেই, মানে পাসপোর্ট বা অন্যান্য? না, এখানে তো এখন আমার পাসপোর্ট আমার কাছে নাই না, আমি তো ভিসা করতে আসতে পারি নাই, আমি 2 নম্বরেতে এসেছি। বুঝেছি। হ্যাঁ, এবার এখন আমার যেতে হবে, তো এখন তো সব জায়গাতে কড়াকড়ি চলছে। এখান থেকে সুন্দর ব্যবস্থা আছে, সরকার করে দিয়েছে, যে বাংলাদেশ থেকে আসছে ওদের এখান থেকে সুন্দরভাবে বের করে দিবে কাগজপত্র জমা নিয়ে, তো এই যে এখান থেকে আসছি। আপনি কোথায় থাকেন বাংলাদেশে? আমি বাংলাদেশ ঢাকা থাকি। আচ্ছা আচ্ছা, ওখান থেকে তো বহু মানুষ কলকাতায় আসেন চিকিৎসা করাতে। হ্যাঁ। তাদের তো এখন যদি পাসপোর্ট ভিসা সংক্রান্ত সমস্যা হয়, তারা তো এখানে আসতেও পারবেন না সেক্ষেত্রে, তো এভাবে কি আসা সম্ভব হচ্ছে? এটা তো সম্ভব না, আমার বড় পাসপোর্ট ছিল, এই জন্য আসতে পারছে, চিকিৎসা করতে পারছে। কত মানুষ তবু আপনাদের পরিচিত যারা কলকাতায় আসেন চিকিৎসা করাতে? হ্যাঁ, চিকিৎসা করে পাসপোর্টে আসে, পাসপোর্টেই যায়। বহু মানুষ আছেন হ্যাঁ, সেক্ষেত্রে? বহু মানুষ আছে সেক্ষেত্রে। ঠিক যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এর পাশের রাস্তাটা দিয়েই আমি দেখাতে বলবো, সোজা চলে গেলে পরে হচ্ছে সোনাই নদী। একদম সামনেই বর্ডার, যেখান থেকে বারংবার চেকিং করে তারপরে কিন্তু নিরাপত্তা রক্ষীরা এই প্রত্যেকটি টোটো, অটো, গাড়ি, এমনকি বাইককেও সম্পূর্ণভাবে বাইকের প্রতিটি অংশ খুলে চেকিং করে তারপরে সেই রাস্তা দিয়ে পাঠাচ্ছেন। কেন বললাম এই সোনাই নদীর কথা? এই সোনাই নদীর একদিকে পড়ছে পশ্চিমবঙ্গ এবং ঠিক ওপর দিকে পড়ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। অর্থাৎ একদিক দিয়ে যদি আওয়াজ করা হয়, চিৎকার করা হয়, অন্যদিকে কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা জেলা অবধি সেই শব্দ পৌঁছে যায় এবং সেখানে বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে মানুষ ঠিক এইভাবেই বসবাস করে যাচ্ছেন। হিন্দু মুসলিম সেখানে একেবারে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করেন দুই বর্ডারের দু প্রান্তের মানুষ। এবারে এই দিকের চিত্রটা যদি একটু বলি, এই যে একেবারে পিছনের চিত্রটা, যেখানে মানুষ সারে সারে বসে রয়েছেন, কেউ কাঁদছেন, কেউ এসআইআরের আতঙ্কে চলে এসেছেন যে আবার যদি এসআইআরের প্রক্রিয়ায় তাদেরকে ফেলা হয় তখন তাদের কি ভবিষ্যৎ হবে। এবং আবারও বলছি, স্বেচ্ছায়
এই সমস্ত অভিবাসীরা তারা কিন্তু চলে যাচ্ছেন বাংলাদেশে, অর্থাৎ তারা চলে যাচ্ছেন, যারা এসেছিলেন এখানে কাজের জন্য, দৈনিক মজুরিতে কেউ কাজ করতেন, কেউ রাজমিস্ত্রির কাজ করতেন, কেউ গৃহপরিচারিকার কাজ করতেন, কেউ বিভিন্ন ভাড়া বাড়িতে থাকতেন, সেখান থেকেও কিন্তু তাদেরকে বলা হচ্ছে চলে যাওয়ার জন্য। তাদেরকে বারংবার বলা হয়েছে যে তোমরা চলে না গেলে ভবিষ্যৎ কিন্তু খুবই অসুরক্ষিত। অর্থাৎ এই যে পরিস্থিতি, এখানের বারংবার পুলিশ চেকিং চলছে এবং একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই পাঠানোর প্রক্রিয়াটা চলছে। কিন্তু পুশব্যাক, যে প্রশ্নটি বারংবার উঠছে, পুশব্যাকের খবর কিন্তু অন্তত হাকিমপুর বর্ডারে এখনও পর্যন্ত নেই। কারণ আমরা আসার পর যেটুকু খতিয়ে দেখলাম এখানে কিন্তু সকলেই স্বেচ্ছায় এসছেন। স্বেচ্ছায় আসার পর সম্পূর্ণ তাদের যে বাংলাদেশের নথি রয়েছে, তাদের জায়গা জমি এবং তাদের যে ব্যক্তিগত নথি, সেই নথি চেকিং করে তারপর তাদেরকে পাঠানো হচ্ছে এখানকার তেঁতুলিয়ার হোল্ডিং সেন্টারে। এবং সাধারণত এইভাবেই প্রক্রিয়াটা চলে। হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে এবং সেই হোল্ডিং সেন্টার থেকে তারপরেই কিন্তু সমস্ত রকমভাবে আইনি প্রক্রিয়া মেনে এবং অনুমতি নিয়ে তারপরেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু এখন হাকিমপুরের ছবি থেকে উঠে আসছে আমাদের সামনে।